আচ্ছা দেখো, তাহলে যে কারণটা কি বুঝতে পারছো? শিশুদের কেন বেশি, ওদের বেশি লাগবে, কারণ ওদের লোহিতগুলোকে বেশি থাকা মানে কি অক্সিজেন বেশি পরিমাণ করবে, এই কারণে। হ্যাঁ, লোহিত রক্তগুলো হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিমাণ করে। অক্সি হিমোগ্লোবিন বলতে বোঝায় কি, যে মনে করো এটা এটা হলো সেই হিমোগ্লোবিন, এটা হলো হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের এই জায়গাতে আয়রন থাকে। তো এই আয়রন অংশ কিন্তু আসলে তোমার অক্সিজেন ধরে, আয়রন অংশগুলো অক্সিজেন ধরে। তো যখনই অক্সিজেন ধরবে তখন এর নাম হয়ে যাবে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন ধরলে অক্সিজেন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন বলছে হিমোগ্লোবিন সম্পর্কে। হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। রঞ্জক তো অবশ্যই, যেহেতু লাল বর্ণের, এই যে এইটা কিন্তু রঞ্জক হিসেবে, এই গোলটা হিমোগ্লোবিন, তো এখানে আয়রন, আর এই জায়গাটা কিন্তু লাল বর্ণের হয়, এটা রঞ্জক পদার্থ। হ্যাঁ, এটা হলো এই অংশটাকে বলা হয় গ্লোবিন। গ্লোবিন, গ্লোবিন। আর হিম মানে কি জানো? এই যে হিমোগ্লোবিন, হিম মানে আয়রন, হিম মানে আয়রন, হিম মানে এখানে এই কালোটা আয়রন, কালোটা কি আয়রন। এই আয়রনের সাথে অক্সিজেন যুক্ত হয়। আর এই যে গ্লোবিন, গ্লোবিন মানে কি গোল প্রোটিন, গোল প্রোটিন। গ্লোবিন মানে কি গোল প্রোটিন। তাহলে এই গোল প্রোটিন কিন্তু কার্বন ডাই অক্সাইড ধরে রাখে, এই গোল প্রোটিন কি ধরে রাখে? কার্বন ডাই অক্সাইড ধরে রাখে। তাহলে বলছে হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। লোহিত রক্ত কণিকায় এই পরিস্থিতির কারণে রক্ত লাল দেখায়। তাহলে এই যে লোহিত কণিকার মধ্যেই তো এটা আছে, তাই না? এই জিনিসটা তো লোহিত কণিকার মধ্যে, লোহিত কণিকার মধ্যে আছে, এটা থাকার কারণেই হচ্ছে রক্ত লাল দেখায়। আচ্ছা, তারপর বলছে যে এরপর হচ্ছে লোহিত রক্ত কণিকার উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, মনে রাখতে হবে, এ মানে অ্যাবসেন্ট, মিয়া মানে রক্ত, মানে রক্তের অনুপস্থিতি বোঝায়, বুঝছো? তো বলছে বাংলাদেশে হচ্ছে প্রায় 2/3 জনগোষ্ঠী এরকম। এরপরে দেখো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। বলছে শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নাই, কারণ শ্বেত রক্তকণিকার কাজটা কি জানো? শ্বেত রক্তকণিকার কাজ হলো যে ধরো এটা শ্বেত কণিকা এরকম আছে, যখন কোনো একটা জীবাণু দেখবে, ধরো জীবাণু দেখলো, তখন চেহারা এরকম হয়ে যাবে, ক্ষণগত তৈরি করে ফেলবে, বুঝছো? তাহলে ওর কোনো নির্দিষ্ট আকার নাই, তাই বলছে। হ্যাঁ, এগুলো হিমোগ্লোবিন বিহীন নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। এগুলো বড় আকারের কোষ, যেহেতু জীবাণু খাইতো, খাওয়া দাওয়া করে, তাই এটা বড় আকারের কোষ। নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস যুক্ত। লোহিত কণিকা থেকে নিউক্লিয়াস বিহীন ছিল, আর এখানে নিউক্লিয়াস যুক্ত, এরা কিন্তু বিভাজিত হতে পারে, বুঝছো? শ্বেত রক্তকণিকার গড় আয়ু হলো 1 থেকে 15 দিন, এটা মনে রাখতে হবে। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলে, ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি বলে। শ্বেত রক্তকণিকার সংখ্যা আরবিসি এর তুলনায় অনেক কম, অর্থাৎ হলো শ্বেত রক্তকণিকার সংখ্যাটা আরবিসি মানে লোহিত কণিকার থেকে কম। কারণ হচ্ছে যে লোহিত কণিকা তো আসলে বেশি দরকার, তাই না? যেমন ধরো মনে রাখবে এইভাবে, যে বাংলাদেশের জনগণ বেশি না আর্মি বেশি? বলো তো, বাংলাদেশে আর্মি বেশি না জনগণ বেশি? জনগণ বেশি। সেরকমই যে লোহিত কণিকা বেশি, আর শ্বেত কণিকা তো আর্মির মতো, এরা কম হবে, এটা মনে রাখতে হবে, এরা কম হবে। শ্বেত রক্তকণিকার আরবিসির তুলনায় অনেক কম। এরা অ্যাঙ্গেল মতো দেহের আকার পরিবর্তন করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় একটি জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস মানে কি? দেখো, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস মানে কি? এই যে ফ্যাগো মানে খাওয়া, ফ্যাগো মানে খাওয়া, সাইটো মানে সেল,
মানে কোষ, সিস মানে প্রক্রিয়া। তাহলে তার মানে কি, কোষের খাওয়ার প্রক্রিয়া, খাওয়া দাওয়া করার প্রক্রিয়া, কোষের খাওয়া দাওয়া করার প্রক্রিয়া, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এখন হচ্ছে শ্বেত রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যে দিয়ে নিজেরাই চলতে পারে, রক্তচালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। মানে যখন ধরো এটা একটা রক্তজালক, এর মধ্যে শ্বেতকণিকা আছে, এর মধ্যে শ্বেতকণিকা আছে, এইখানে মনে করো এই জায়গায় টিস্যু মানে আমাদের ত্বক মনে করো বা মাংস, হ্যাঁ আছে, এখানে কোনো জীবাণু এসে ঢুকছে, এখানে মনে করো একটা জীবাণু এসে ঢুকে গেছে। জীবাণু ঢুকলেই জীবাণু থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়, সেটা কিন্তু রক্তজালক ভেদ করে শ্বেতকণিকাকে টাচ করে, টাচ করলে শ্বেতকণিকা বুঝে ফেলে বহিরাগত জীবাণু আসছে, আমাকে এটা খাওয়া লাগবে। তখন সে এই যে রক্তজালক আছে না, এটার প্রাচীর ছোট্ট ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে সে হলো লম্বা হয়, এটা তো যে কোনো আকার হতে পারে। তাহলে প্রথমে কি হয়, সে লম্বা হয়ে যায়, লম্বা হয়ে এটা বের হয়ে চলে আসে, বের হয়ে আসার পরে তারপরে ফ্যাগোসাইটোসিস করে, তারপরে কি করে ফ্যাগোসাইটোসিস, বুঝতে পারছো? তো এটাই বলছে যে এরা হলো রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেতকণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে। মানবদেহে প্রতি 15 মিলিমিটার রক্তে 4000 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা আছে। অসুস্থ মানবদেহে এর সংখ্যা বেড়ে যায়। স্তন্যপায়ীদের রক্তকোষগুলোর মধ্যে শুধু শ্বেত রক্তকণিকাতে ডিএনএ থাকে, নিউক্লিয়াস আছে মানে ডিএনএ থাকবে, নিউক্লিয়াস আছে মানে ডিএনএ থাকবে। এবং প্রতি 15 মিলিমিটারে 4000 থেকে 10,000 মনে করো, 4000 থেকে 10,000। কিন্তু যখন রক্ত পরীক্ষা করা হয় তখন যদি দেখা যায় 10,000 জায়গায় 11,000 হয়ে গেছে, তখনই ডাক্তাররা ধরে নেয় যে বহিরাগত জীবাণু ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকছে, ভাইরাস ঢুকছে, এটা ধরে নেয়। এগুলো রক্ত পরীক্ষা করা হয় যে তার ভিতরে শুধু জীবাণু ঢুকছে কিনা। হ্যাঁ, এই তো কারণ দেখা যায় অনেক বেড়ে যায়, 22,000 পর্যন্ত হয় 1 ঘন মিলিমিটার রক্তে, অল্প একটু রক্তের মধ্যে, বুঝছো? তার মানে তার প্রচুর জ্বর চলে আসবে তখন, মানে অনেক জীবাণু ঢুকে গেছে, বুঝছো? এই হলো বিষয়। আচ্ছা, প্রকারভেদ থেকে এর পরের দিনই পড়াই।